গতদিন তাহলে ক্লাসে কি বুঝাইছিলাম মনে আছে? হ্যাঁ, তাহলে কারে ধরবো প্রথমে সেটা বলো। তোমারই ধরবো, ঠিক আছে। তুমি বলো পঞ্চগড় কোথায়? সর্বোত্তরের জেলা, তাই তো? তার মানে এইটুক। তুমি বলবা বান্দরবন কোথায়? দক্ষিণ দিকে। কোন সাইড হতে পারে? এই সাইড হতে পারে, তার মানে এখানে ধরি। ঠিক আছে। এবার তুমি বলবা কক্সবাজার কোথায়? এই নিচে, তার মানে এইটুক ধরবো। তুমি বলবা টেকনাফ কোথায়? ভালো করে বসো। টেকনাফ কি এই কোনায়? এই কোনায় না তো। কক্সবাজারের একটা উপজেলা না টেকনাফ? গুড। তারপরে কে ছিল? তুমি বলো সেন্ট মার্টিন কই? এটা আর এটা কি? সাবাস। আর কে ক্লাস করছো? তুমি করছো। তার মানে যদি আমি বলি যে সর্বোত্তর কোন সাইডে, এই ম্যাপের উত্তর কোন সাইডে? উপরে উত্তর। তাহলে দক্ষিণটা কোথায়? নিচে হলো দক্ষিণ। তাহলে পূর্ব কোথায়? এটা হলো পূর্ব। আর পশ্চিমটা কোন সাইডে? এটা। গুড, এই তো, সাবাস। তাহলে ম্যাপ বুঝতে পারছো? ম্যাপ তাহলে মাথার উপরটা হয় কি উত্তর, পাটা হয় কি দক্ষিণ। এই যে পরীক্ষা মানে খাতায় আমরা কিভাবে পাই? এইভাবে পাই না প্রশ্নটা? তারপর ডান হাতটা থাকে পূর্বে, বাম হাতটা থাকে কোথায়? পশ্চিমে। এবার একটা জিনিস বোঝো। ওয়ালাইকুম আসসালাম। এখন বিষয়টা হচ্ছে কি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এবার যদি বলি, আমি যদি বলি এবার দক্ষিণ পূর্ব বলতে কোন জায়গাটাকে বোঝাবে? দক্ষিণ পূর্ব বলতে কি এইটুককে বোঝাবে না? এই জায়গাটুককে দক্ষিণ পূর্ব বলা যায় না? তাহলে এইটুক কি দক্ষিণ পূর্ব। এবার যদি বলি দক্ষিণ পশ্চিম কোন সাইডটা, তার মানে কি এইটুক দক্ষিণ পশ্চিম হবে না? কথাটা বুঝতে পারছো? এবার যদি বলি উত্তর পূর্ব, তার মানে এটা উত্তর পূর্ব না, উত্তর পশ্চিম। আর এটা হলো কি উত্তর পূর্ব। আর এটা হলো মাঝ হলো মধ্য। ঢাকা বাংলাদেশের মিডিলে অবস্থিত না? তার মানে ঢাকাটা হলো এই জায়গায় অবস্থিত। তার মানে আমাদের পরীক্ষায় আসে সুন্দরবন বাংলাদেশের কোন সাইডে অবস্থিত? দক্ষিণে অবস্থিত। এবার যদি বলি কুষ্টিয়া জেলা কোন সাইডে অবস্থিত, আমি বলতে পারি দক্ষিণ পশ্চিমে অবস্থিত। কারণ কুষ্টিয়া জেলাতে এই জায়গাটায় অবস্থিত, না দক্ষিণে না পশ্চিমে। তার মানে কি আমি কি বলবো? দক্ষিণ পশ্চিমে বলবো না? কথাটা বুঝতে পারছো আমার? আমরা বলি দক্ষিণের জেলা বলতে কোনগুলো, যেগুলো এইখানে এখানে এই জেলাগুলো দক্ষিণের জেলা। কিন্তু অ্যাকুরেট ভাবে তোমাকে বুঝতে হবে যে একটু যদি উপরে চলে যায়, যদি এই জায়গাটায় চলে যায়, তাহলে এ তো দক্ষিণে পড়ে আবার হলো পশ্চিমে পড়ে, তার মানে দক্ষিণ পশ্চিম বলতে পারি আমি। এবার যদি বলি বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়গুলো কোন সাইডে, আমি কি বলি যে দক্ষিণ দিকে কি আছে জেলাগুলো? বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এগুলো আছে না, চট্টগ্রাম। তাহলে সবচেয়ে বড় পাহাড়গুলো এই জায়গাটা। এই জায়গাটাকে তুমি কি বলবা? দক্ষিণ পূর্ব বলবা না দক্ষিণ বলবা বলো তো আমারে? দক্ষিণ পূর্ব বলবা। অ্যাকুরেট ভাবে আমরা দেখো যে বাংলাদেশ ছোট ছোট পাহাড় যেগুলোকে টিলা বলি, টিলাগুলো কোন সাইডে? এই যে উত্তর পূর্ব দিকে, তাই না? সিলেট অঞ্চল, এখানে সিলেট না? এই সিলেট অঞ্চল কোন সাইডে? উত্তর পূর্ব দিকে। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো আমার? দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব যেভাবে বলতেছি, এখন আমরা বলি উত্তরবঙ্গ। শুনেছ উত্তরবঙ্গ শব্দের অর্থ? ওই যে পঞ্চগড়, নীলফামারী এই সাইডে যে জেলাগুলো আছে এগুলোকে আমরা উত্তরবঙ্গ বলি, এই সাইডে কুড়িগ্রাম দিয়ে এই জেলাগুলোকে। এবার বলি উত্তর পশ্চিম যদি বলি, তাহলে মানে এই রাজশাহী অঞ্চল দিয়ে যে এই সাইডে যে বগুড়া টোকরা কুষ্টিয়া টুষ্টিয়া দিয়ে এই অঞ্চলটাকে আমরা উত্তর পূর্ব অঞ্চলটা বলতে পারি। কিন্তু কুষ্টিয়া এই অঞ্চলের ভিতরে আসবে না, কুষ্টিয়াটাই কেটে যায় এখান থেকে। কুষ্টিয়াটাই শেষ মনে করবা। কুষ্টিয়ার পরে থেকে কি জেলা শুরু হয় বলতো? পাবনা, নাটোর, তারপরে কি শুরু হয়? রাজশাহী। এইগুলো তো চলে যায় এখান থেকে। মানে কুষ্টিয়ার যে নদীটা আছে না, এই যে পদ্মা নদী দিয়ে ডিভাইডেড করে দেওয়া হয়েছে। নদীগুলো দিয়ে কিন্তু বাংলাদেশের সীমারেখা তৈরি হয়েছে। যেমন তোমরা খলিশাগন্ডি আছে ওই পাশে, খলিশাগন্ডি যে একটা নদী আছে না, মাথাভাঙা নদী, এখান থেকে মেহেরপুর জেলা কুষ্টিয়া জেলার সীমানা শেষ। কথা বুঝতে পারছো? আবার তুমি দেখো এই যে লালন শাহ সেতুটা দেখছো, এখান থেকে কুষ্টিয়ার পাবনার সীমানা শেষ। কথা বুঝছো? প্রতিটা জেলার সাথে জেলার কিন্তু ডিভাইডটা শুরু হয়েছে সীমানা দিয়ে। সেটা সীমানাটা কিভাবে হয়েছে? ম্যাক্সিমাম টাইমে নদী দিয়ে তৈরি করা হয়েছে সীমানাটা, যাতে আরো সহজ হয়। নদী দিয়ে করলে সহজ হয় না বিষয়টা? তাহলে আর যে প্রাচীর টাচীর দেওয়া লাগে না। যেমন ইন্ডিয়া তার বর্ডার কি দিয়ে দিয়েছে বলতো? তার কাটা দিয়ে রেখেছে সারা আবাস, যেমনি যেমনি তার বর্ডারের সীমানা। এমনি জেলার বর্ডার গুলো বাংলাদেশের নদীমাতৃক দেশ না? আজকে পড়ার অংশ কি বলতো? আগের দিন আমরা সীমানাগুলো দেখেছি, বিভিন্ন ধরনের সীমানা দেখেছি। আজকে তোমাদের ওই জন্য একটা কনসেপ্ট দিয়ে দিলাম। তোমরা নতুন যারা আসছো একটু বুঝতে পারছো তো? একটু বুঝবা, একটু বুঝবা, তাহলে একটু বসে শোনো।
উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। মাথায় থাকবে? এবার যদি বলি সর্ব উত্তরের জেলা কোনটি, কে বলবে? তুমি গত ক্লাস করো নাই? বলো, সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। সাবাস, পঞ্চগড়। তার মানে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এবার যদি বলি সর্ব উত্তরের উপজেলা কোনটি? না, সর্ব উত্তরের উপজেলা কোনটি? বলো বলো বলো। তেঁতুলিয়া। কথা বুঝছো? সর্ব উত্তরের জেলা কি? উপজেলা হলো তেঁতুলিয়া, জেলা হলো পঞ্চগড়, আর উপজেলা তেঁতুলিয়া। এবার যদি বলো সর্ব উত্তরের স্থান কোনটি? বাংলা বান্দা। সাবাস। তার মানে কি জেলা পাইলা কি? বলো সবাই জোরে বলো, জেলা কি? পঞ্চগড়, উপজেলা তেঁতুলিয়া, আর স্থান বাংলা বান্দা। তিনটা মনে থাকবে? তার মানে সর্ব উত্তরের জেলা বললে কি হবে? পঞ্চগড়, উপজেলা তেঁতুলিয়া, স্থান বাংলা বান্দা। মনে থাকবে? এবার ধরো সর্ব উত্তর থেকে আমরা আসলাম পশ্চিম দিকে, মানে এই জায়গাটা, এই পয়েন্টটা যদি ভিউ করি তাহলে বসো, সর্ব পশ্চিমের জেলা কোনটি? বলো বলো বলো। সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। সর্ব পশ্চিমের জেলা কি? চাঁপাইনবাবগঞ্জ। উপজেলা কি পাবা? মনকষা, আর স্থান শিবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মনকষা, এটা মাথায় থাকবে তো? চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মনকষা। ঠিক আছে? তার মানে সর্ব পশ্চিমে কি পেলা? এবার তুমি বলবা সর্ব দক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। কক্সবাজারে কি আছে? সর্ব দক্ষিণের উপজেলা কোনটি? টেকনাফ। আর একটা স্থান আছে, কি বলতো? আমি দিই নাই, সেন্ট মার্টিন। আর সেন্ট মার্টিন যদি না থাকে, সেরাদ্বীপ। সেরাদ্বীপটা আরো ছোট। কথা বুঝছো? আমরা এই যে সেন্ট মার্টিন বেড়াতে যাই না মানুষজন, এই সেন্ট মার্টিনটা হলো বাংলাদেশের একটা দ্বীপ। এই সেন্ট মার্টিন থেকে চলে আসলে কই? সেন্ট মার্টিনের চাইতেও আর একটা ছোট দ্বীপ আছে, সেন্ট মার্টিন থেকে আরো 4-5 কিলোমিটার যেতে হয়, সেটা নাম হলো কি? সেরাদ্বীপ। কথা বুঝতে পারছো? কারণ উপজেলাটা কি পাচ্ছ? টেকনাফ পাচ্ছ। জেলা কি পাচ্ছ? কক্সবাজার। স্থান কি পাচ্ছ? সেন্ট মার্টিন। পরীক্ষা করছে সেন্ট মার্টিন আর সেরাদ্বীপ দুটা থাকে, তাহলে কোনটা দিবা? সেরাদ্বীপ। মানে সেন্ট মার্টিনের পরেও আছে একটা জিনিস, সেটা সেরাদ্বীপ। এবার সেরাদ্বীপ নাই, আছে সেন্ট মার্টিন, তাহলে কোনটা দিবা? সেন্ট মার্টিন। কথা বুঝতে পারছো? এবার উত্তর, দক্ষিণ, পূর্বটা বাকি আছে, তাই না? পূর্বের এই জায়গাটার নাম হলো কি? বান্দরবন। নাম কি? বান্দরবন। বান্দরবনের উপজেলার নাম কি? থানচি। বান্দরবনের উপজেলার নাম কি? থানচি। বান্দরবন গেছো কেউ? কেউ যাও নাই, তার নামে গেছে। তার বান্দরবনের উপজেলার নাম কি? থানচি। থানচি বাংলাদেশের একেবারেই সর্বপূর্বের একটা কি উপজেলা। মনে থাকবে? এই থানচির হলো কি আখাইরা ঠং, আখাইন ঠং। এই আখাইন ঠং হলো একটা স্থান, এই জায়গাটা একবারে মায়ানমার সীমান্তের সাথে। বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। ভারতের সাথে কয়টি? 30টি। আর মায়ানমারের সাথে কয়টি? 3টা। আর একটা জেলা আছে 2টা দেশের সাথে, কোনটা? রাঙামাটি। সাবাস। একটা জেলা কয়টার সাথে আছে? 2টার সাথে আছে। এবার ওই জায়গাটা দেখো, বাংলাদেশ কিন্তু একেবারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভারতের সাথে। কথা বুঝছো? এবার আমাদের জেলাগুলো শোনো, এখানে আছে কি? কক্সবাজার, এখানে আছে বান্দরবন, এখানে হলো রাঙামাটি, এখানে খাগড়াছড়ি। কথা বুঝছো? আর এই জায়গাটা কি? চট্টগ্রাম। তার মানে কি কি আছে? তাহলে এবার এই যে দেখো, রাঙামাটি যে সীমানা 2টা জেলার সাথে, দেশের সাথে পড়ো নাই? একটা ভারতের সাথে আর একটা মায়ানমারের সাথে। মায়ানমারের সাথে কয়টা জেলার সীমানা আছে? 3টা। কি কি? কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি। এই যে বান্দরবনটা এই জায়গা না, এই যে তোমার এখান থেকে শুরু করে এইটুকু আবার আছে কার সাথে? মায়ানমারের সাথে। কথা বুঝতে পারছো? তাহলে মায়ানমারের সাথে কয়টা জেলার আছে? 3টা। ভারতের সাথে কয়টা? 30টা। মোট কয়টা জেলার সাথে সীমানা আছে? 32টা। জানে আবার 33টা হয়ে যায় না? মনে থাকবে? তাহলে মোট কয়টা জেলার সাথে আছে? 32টা। এবার আরেকদিন বলেছিলাম আমরা, আমাদের সর্ব দক্ষিণে একটা বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি আছে, সেটার নাম কি? সুন্দরবন। সুন্দরবনে আছে কি? রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? এই সুন্দরবনটা ধরো এই জায়গায় আছে। কোথায়? এই জায়গায়। মনে থাকবে? সর্ব দক্ষিণে একটা বৃহত্তম বনের নাম কি? সুন্দরবন। সুন্দরবন কয়টা জেলায়? 5টা। পরীক্ষা যদি 5টা না থাকে 3টা থাকে, তাহলে কয় হবে? 3টা। 3টার 5টা তাহলে কয়টা হবে? 5টা। মনে থাকবে? তারপরে কি কি জেলাকে বলতে পারবা? সবাই জোরে জোরে সেদিন বললাম না?
বলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী। কে পারবে? তুমি বলো এবার। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা। মনে থাকবে এবার? আরেকবার বলো। খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, সাতক্ষীরা আর হচ্ছে বরগুনা। তুমি বলো। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। দেখছো আমি বললেই তোমাদের জোরে জোরে বলতে, তোমরা আস্তে আস্তে বলো, এই জন্য ভুলে যাও। আমার সাথে আবার জোরে জোরে বলবো, একবার গলা ছেড়ে, ঠিক আছে? বলো খুলনা, বস। আরো জোরে। খুলনা, শোনা যায় না। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী। আবার বলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী। আবার লেখালেখি দরকার নেই, সব আছে শীটে, সব পাবার সময়ে। আবার বলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা। এবার তুমি বলো। বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী। তুমি বলো। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী। এবার বুঝতে পারছো? এবার আমি সেদিন বোঝাইছিলাম, তার মানে সুন্দরবনটা এই অঞ্চলটা কেন্দ্র করে সুন্দরবন আছে, তাই না? বাংলাদেশে সমুদ্র বন্দর কয়টা আছে বলতে পারবা? 3টা সমুদ্র বন্দর আছে। কয়টা সমুদ্র বন্দর? 3টা। সর্বপ্রাচীন কোনটা? চট্টগ্রাম সমুদ্র বন্দর। আরটা আছে কি মংলা সমুদ্র বন্দর খুলনায়। আর একটা আছে কি পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালী। কয়টা সমুদ্র বন্দর? 3টা। কি কি কেউ বলতে পারবে এবার? তুমি বলতে পারবা? পটুয়াখালীতে পায়রা বন্দর। শোনো, স্বাধীন বাংলাদেশের কিন্তু একটা বন্দর, দেশ স্বাধীনের পরে একটা বন্দরে আমরা বানাতে পারছি, সেটা হলো পায়রা সমুদ্র বন্দর। 1950 সালের দিকে হয়েছে কি মংলা সমুদ্র বন্দর, আর 1800 সালের দিকে হয়েছিল কি চট্টগ্রাম সমুদ্র বন্দর। কথা বুঝতে পারছো? তারপরে চট্টগ্রাম সমুদ্র বন্দরের ইতিহাস অনেক পুরনো। ওই যে পর্তুগিজ জলদস্যুদের কথা শুনতে না, তখন এই বন্দরটা ছিল। এই বন্দরটা অনেক প্রাচীন বন্দর। এখান থেকে সবচেয়ে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করা যায়। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় কাকে? চট্টগ্রামকে। বসো। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কে? চট্টগ্রাম। এই চট্টগ্রামে অবস্থিত কোনটা? কর্ণফুলী নদীর তীরে অবস্থিত হলো কি আমাদের, বলো, চট্টগ্রাম বন্দর। আর একটা আছে খুলনায় কি বন্দর আছে? মংলা বন্দর। পটুয়াখালীতে কি বন্দর আছে? পায়রা বন্দর। মনে থাকবে? যদি বলি স্বাধীন বাংলাদেশের প্রথম বন্দর কোনটি? পায়রা বন্দর। স্বাধীন বাংলাদেশের কোনটি? পায়রা বন্দর। কোনটি? পায়রা বন্দর। আর সবচেয়ে প্রাচীন সমুদ্র বন্দর কোনটি? চট্টগ্রাম সমুদ্র বন্দর। এবার একটা জিনিস দেখো, তার মানে চট্টগ্রাম 3টা বন্দরের অবস্থান পাইছো? মনে থাকবে তো? এবার এখান থেকে চলে আসি আমরা। আগের দিন আমি একটা ভূমিরূপ দেখাইছিলাম, তাই না? মনে আছে কারোর? শোনো, এই পড়া একটু রিভিউ দিচ্ছে, কারণ কি এটা বেশ 4-5 জন নতুন আসছে, তো এটা না হলে আবার কিছু বুঝবে না। আমরা সেদিন একটা ভূমিরূপ দেখছিলাম। বলতো বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? শোনো, বাংলাদেশের ভূমিরূপ কয় রকমের? 3 রকমের। এই ভূমিরূপটা কে বলতে পারবা? 3 রকম কি কি বলো? সোপান সমূহ, আর এটা প্লাবন সমভূমি। বাংলাদেশে কোন ভূমিটা সবচেয়ে প্রাচীন? সবচেয়ে প্রাচীন হলো টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় আমরা তো জানি, পাহাড় আছে এই অঞ্চলটায় আর এই অঞ্চলটায়, তাই না? সরি, পাহাড় আছে এইরকম অঞ্চলে, ঠিক আছে? এই অঞ্চলের পাহাড়টাকে আমরা কি বলি? এই অঞ্চল আর এই অঞ্চলের পাহাড় সমূহকে আমরা বলতে পারি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। বুঝছো? এটা হলো সবচেয়ে প্রাচীন ভূমিরূপ নিয়ে গঠিত। সবচেয়ে কি প্রাচীন ভূমিরূপ। এই পাহাড়ের সৃষ্টির ঘটনা আছে কি, ওই যে পৃথিবী কিন্তু এরকম না, পৃথিবী কিন্তু প্রতিটা দেখো এরকম এরকম করে ম্যাপে এরকম এরকম করে লেগে থাকে কিন্তু পৃথিবীতে, বুঝছো? এরকম এরকম করে সব লেগে থাকে। এরকম লেগে থাকে না পৃথিবীতে, একটা জায়গার সাথে একটা জায়গা। যখন একটা প্লেট বলা হয়, কি বলে? প্লেট। যেমন আমরা খাবার খাই না যে প্লেট, এই প্লেটের মতন সব লেগে থাকে। এখন পৃথিবী কিন্তু এভাবে লেগে থাকে, এরকম ভূমি না কিন্তু।
এই একটা প্লেট আর একটা প্লেট, যখন পৃথিবী আবর্তিত হয় সূর্যকে কেন্দ্র করে, আবর্তিত হয় না, এই যে গতি আছে, এই গতি কখনো যদি হালকা, যদি মানে কখনো হালকা ভাবে যদি সমস্যার সৃষ্টি হয়, তাহলে একটা প্লেটের সাথে আর একটা প্লেট হালকা ধাক্কা লাগে, কথা বলছো, তখন আমরা ভূমিকম্প টের পাই। ভূমিকম্প হয় না? তখন একটা প্লেটের সাথে একটা প্লেট হালকা ধরো ধাক্কা, এই প্লেটের সাথে ধরো এখানে একটা প্লেট আছে, হালকা ধাক্কা লেগেছে, তখন হচ্ছে কি ভূমিকম্প সৃষ্টি হচ্ছে। একসময় একটা বিশাল ভূমিকম্প হয়েছিল, যখন প্লেটে প্লেটে ধাক্কা লেগে এই বড় বড় ভূমিরূপ গুলো তৈরি হয়েছে। মানে একটা প্লেট যখন তুমি এটা দেখবা, সাপোজ দুইটা ধরো নরম জিনিসকে এরকম করে ধাক্কা মারো, দেখবা যে এরকম খাড়া হয়ে উঠে যাবে, উঠে যায় না? এই সেম ঘটনাটা হয়েছিল এই সময়, এই জন্য পাহাড়গুলো সৃষ্টি হয়েছে, কথা বুঝতে পারছো? তার মানে সবচেয়ে প্রাচীন ভূমিরূপ কোনটি? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এবার এই টারশিয়ারি যুগের পাহাড় সমূহকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে কি বলতে পারি বলতো? উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ। এটা বলতে পারি কি দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ, বলতে পারি না আমরা? তাই তো হচ্ছে। এবার কোন পাহাড় সমূহ সবচেয়ে বড়? কোন অঞ্চলের? দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়গুলো সবচেয়ে বড়, তাই না? আর উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়গুলো ছোট। এই অঞ্চলের পাহাড়গুলোকে সেজন্য কি বলে? টিলা বলে। কি বলে? টিলা। আর এগুলো বড় বড় পাহাড়। এবার এই ভূমিরূপের পরে বাংলাদেশের এই ভূমিরূপ কয় পার্সেন্ট আছে কেউ বলতে পারবা? 8% না 12% আছে। এই ভূমিরূপ কত পার্সেন্ট আছে? 12%। এবার আর একটা ভূমিরূপের কথা বলছিল কি? আর একটা ভূমিরূপ কি বলতো? সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এটা কিভাবে তৈরি হয়েছে? বাংলাদেশ নদীমাতৃক দেশ না, প্রচুর পরিমাণে নদী থেকে কি আসে? পলি মাটি আসে। এই পলি মাটি গুলো পড়ে পড়ে এই ভূমিরূপটা তৈরি হয়েছে। ধরো এগুলো সব নদী, বুঝছো, বহুত নদী বাংলাদেশে। এই নদীগুলো থেকে বিভিন্ন ভাবে পলি জমে জমে বাদ বাকি ভূমিরূপটা তৈরি হয়েছে। এই জন্য এই ভূমিরূপটা কি বলছি আমরা? প্লাবন সমভূমি। এই প্লাবন সমভূমির কারণে বাংলাদেশের মাটি এত উর্বর, কথা বুঝতে পারছো? পৃথিবীতে এরকম উর্বর মাটি কোনো দেশে নাই যে রাতারাতি একটা গাছ জন্মে যায়, মাটিতে একটা বীজ ফেললে গাছ হয়ে যায় না সকালবেলায়। এরকম উর্বর মাটি পৃথিবীর কোনো দেশে নাই। এই অঞ্চলে মাটিটা যে পরিমাণ উর্বর, কারণ শুধু নদীর পলি জমে জমে হয়েছে। মাটিটা কিভাবে তৈরি হয়েছে? এই মাটির এইটা হলো প্রায় 80%, বুঝতে পারছো? তার 80 আর 12 কত হলো? 92। এবার 8% আছে কি বলতো? প্লাইস্টোসিন সোপান সমূহ। এটাকে কি ধরনের ভূমি? এটা ধরো একটা মাটির একটা গাঢ়ত্ব হলো অন্যরকম। এই মাটিটা ধরো একটু লালচে টাইপের বা ধূসর বর্ণের মাটি, মানে এই মাটির দুই মাটির চাইতে ওই মাটির পার্থক্য আছে একটু। এই মাটির ভূমিরূপটা তুমি বলো বরেন্দ্র অঞ্চল। এই যে রাজশাহীর যে বরেন্দ্র অঞ্চলটা বলি না আমরা, এই বরেন্দ্র অঞ্চলটা পাবা তুমি, এই মাটিটা পাবা তুমি। এই যে টাঙ্গাইলের যে মধুপুর ভাওয়ালের যে বনটা আছে না, ওই বনের গেলে পাবা। আর মধুপুর আর একটা বন আছে কোথায় জানো? এই যে লালমাই পাহাড় কুমিল্লা, এই জায়গায় গেলে এই 3 জায়গায় আছে কি এই ভূমিরূপটা পাবা, কথা বলছো? এই ভূমিরূপ হলো 8% হলো এই ভূমিরূপটা আছে। তার মানে কি কি বুঝতে পারছো? তার মানে বাংলাদেশে ভূমিরূপ কয় ধরনের? কে বলতে পারবা? তুমি বলো। পারবো না এখনো, তুমি পারবো? সাবাস, বলো। বলো বলো। প্লাবন সমভূমি। তার মানে সবচেয়ে প্রাচীন কোনটি? হ্যাঁ। এবার একটা ঘটনা শোনো, আমি তোমাদের কিন্তু বোঝার সমস্যা আছে কারোর? বুঝছো তো ক্লিয়ার হবে? তার মানে ভূমিরূপ কয়টি? 3টি। একটা হলো টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। কি বলো সবাই? সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আর একটা প্লাইস্টোসিনিক কালের সোপান সমূহ। এবার এখান থেকে আসো আমরা এবার পাহাড়গুলো পড়ি, ঠিক আছে? এবার আমরা পড়বো কি? পাহাড় সমূহ। এখন পাহাড় যদি দেখতে হয় তাহলে তোমাদের কোথায় যেতে হবে বলো তো? কোন অঞ্চলে গেলে পাহাড় দেখতে পাবা? হ্যাঁ, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি আর সিলেটে গেলে পাবো না পাহাড় দেখতে। এবার পাহাড়গুলো আমাদের চিন্তা হবে যে বাংলাদেশে পাহাড় কোথায় আছে। এখন পাহাড় যদি বাংলাদেশে কোন অঞ্চলে পাহাড় সবচেয়ে বড় পাহাড় বলো তো? কে বলতে পারবা? তুমি বলো। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়গুলো কোন অঞ্চলে দেখা যায়?
আবার কে বলেছে ময়মনসিংহ তোমারে? আমি কি শিখালাম এতক্ষণ? যদি বলি উত্তর পূর্ব কোন অঞ্চলে বলো? দক্ষিণ পূর্বাঞ্চলে। এইটাই তো আমি শুনতে যাচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোন অঞ্চলে? দক্ষিণ পূর্ব অঞ্চলে। কি পাহাড়? বড় পাহাড়গুলো। আর ছোট পাহাড়গুলো কোন অঞ্চলে? উত্তর পূর্ব। সাবাস, এই যে নতুন এসে তো ধরে ফেলেছে। তার মানে উত্তর পূর্ব অঞ্চলে সবটাতে কোন পাহাড়গুলো? ছোট পাহাড়গুলো। এবার বৃহত্তম আর লম্বা হাইটে বড় দুটার মধ্যে কি পার্থক্য বোঝো? তোমার কি, তুমি হাইটে বড়, বাট তোমার সাথে কি একজন ছোট হলে কি মোটা কাঠালের থেকে ওজন টোজনে বড় হবে না? সাইডে বড় হবে। বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে বলা হয় সবচেয়ে দীর্ঘতম পাহাড়, বাংলাদেশের বৃহত্তম পাহাড়। এই বৃহত্তমটা বলতে কি হাইটে বড় না, উপরে বড় না, সেটা সাইডে বড়। এরকম একটা পাহাড় আছে, সেটাকে বলা হয় গারো পাহাড়। এইরকম ময়মনসিংহের কথা বুঝতে পারছো? এটাকে কি বলা হয়? গারো পাহাড়। এই পাহাড়টার কাজ কি বলো, কিভাবে বড়? সে হলো বৃহত্তম পাহাড়, মানে শুরু হয়েছে এক জায়গায় থেকে শেষ হয়েছে আরেক জায়গায়, সব চাইতে বড় পাহাড় কিন্তু বৃহত্তম। আর যদি বলি সর্ব উঁচু পাহাড় কোনটি? তাজিং ডং বিজয় যেটাকে বলি আমরা, সেটা হলো বান্দরবন অঞ্চলে। মনে থাকবে? তার মানে শোনো, পরীক্ষা আসে, বাংলাদেশের বৃহত্তম পাহাড় কোনটি? বলো গারো পাহাড়, ময়মনসিংহ। বাংলাদেশের বৃহত্তম পাহাড় কোথায়? গারো পাহাড়। বাংলাদেশের বৃহত্তম পাহাড় গারো পাহাড়, ময়মনসিংহ। আর একটা আছে তাজিং ডং, যেটা আছে সেটা হলো কি বাংলাদেশ সর্বোচ্চ পাহাড়। সেটা উচ্চতা বড়, 1231 মিটার পাহাড়, অনেক বড় না? সেটা কোথায়? বান্দরবন। তার মানে পরীক্ষা আসে যে বাংলাদেশ সর্বোচ্চ পাহাড় কোনটি? তাজিং ডং বিজয়। বলতে পারবা সর্বোচ্চ পাহাড়ের নাম কি? আর সর্ববৃহত্তম পাহাড় গারো পাহাড়। গারো পাহাড় কোথায়? ময়মনসিংহ। এবার এখান থেকে চলে আসো তোমরা, পাহাড়ের বিষয়ে তোমাকে এই ধরনের প্রশ্ন করতে পারে। আর একটা পাহাড় আছে বাংলাদেশে, এখানে তোমার চিম্বুক পাহাড় বা অনেক পাহাড় আছে, ছোটখাটো পাহাড়গুলো তোমাকে আপাতত ম্যাপে দেখার মতো এই দুটো পাহাড় তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তার মানে এখানে ধরো এই পাহাড়টা ছবি আঁকালাম, ঠিক আছে? এইরকম খাড়া পাহাড়, হ্যাঁ, এটাকে কি বলবো? তাজিং ডং। হ্যাঁ, আর এটা কি? ঠিক আছে, এটা তাজিং ডং আর এটা গারো পাহাড়। তাহলে গারো পাহাড়টা কোথায়? ময়মনসিংহ, মনে থাকবে তো? আর তাজিং ডং বিজয় বান্দরবন। কোনটা বৃহত্তম? গারো পাহাড়। সর্বোচ্চ তাজিং ডং। তাহলে বৃহত্তম সর্বোচ্চ বুঝতে পারছো তো? ভুল হবে না তো? এবার আসো, শোনো, এখানে থেকে তোমাকে যদি চলে যেতে হবে আমরা নদ নদীতে যাই। আমি তোমাদের একটা স্বাভাবিক ধারণা দিচ্ছি, যেগুলো কোশ্চেন তোমাদের সহজ কোশ্চেন আছে, কঠিন কোনো কোশ্চেন আসে না তোমাদের। আমি আগেও বলেছি, অযথা কঠিন জিনিস পড়ে তোমাদের মাথা নষ্ট করার দরকার নেই। যেগুলো আমি জায়গায় দেবো সেগুলো পড়বো। এবার এখান থেকে চলে আসি আমরা নদ নদীতে। বাংলাদেশের কি মাতৃক দেশ বলা হয়? নদী মাতৃক দেশ। বাংলাদেশের নদী কয়টি জানো কেউ? এক এক বই এক এক ধরনের দেওয়া আছে। কোনো বইয়ে দেওয়া আছে 700টি, কোনো বইয়ে দেওয়া আছে 400টি। কিন্তু ভাবা যায় যে একটা দেশে 400-500 নদী আছে, অনেক নদী। কিন্তু তোমরা কি জানো সৌদি আরব নামে একটা দেশ আছে না? তোমাদের সবার আত্মীয় স্বজন আছে না? সৌদি আরবে কোনো নদী নাই, জানো এটা? সৌদি আরবে কোনো নদী নাই, নদীবিহীন দেশ। অত বড় একটা দেশ, কোনো নদী নাই। তার মানে কি আমাদের দেশ কি সৌভাগ্য না আমাদের বেশি? আমাদের কতগুলো নদী আছে। এবার একটা ঘটনা শোনো, আমরা নদীগুলো দেখবো। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী আছে, হাতে গোনা কয়টা নদী দেখো? যেমন পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এইরকম কিছু নদী আছে হাতে গোনা নদী, যেগুলো আমাদের ব্যক্তিগত বা কর্মজীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমাদের যদি দেশে সর্ববৃহত্তম নদী দেওয়া আছে কি জানো? আগে ছিল মেঘনা, এখন হয়ে গেছে সর্ববৃহত্তম নদী হলো পদ্মা। কথা বলে থাকবে, সর্ববৃহত্তম নদী কি? পদ্মা। এই পদ্মা নদীটা আসছে কোন জেলা থেকে? এইখানে আমি বললাম না চাঁপাইনবাবগঞ্জ আছে এই জায়গাটায়। হ্যাঁ, এই ভারতে ধরো যে নদীর নাম গঙ্গা, বাংলাদেশে সেই নদীর নাম কি? পদ্মা। এই পদ্মা নদীটা ঢুকেছে কোথায় থেকে জানো? এই চাঁপাইনবাবগঞ্জের ভিতর দিয়ে ঢুকে তোমার দৌলতপুরের পাশ দিয়ে চলে এসেছে, দিয়ে আবার চলে গেছে এরকম এরকম করে মেঘনার সাথে মিলিত হয়ে গেছে, দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এখন আবার এখান থেকে এসেছে দেখো, শোনো, এবার একটা জিনিস বোঝো। এটা ধরো কুষ্টিয়া, এটা গোড়াই নদী, ঠিক আছে?
গড়াই নদী দেখছো? এটা হলো গড়াই নদী কুষ্টিয়া। এখন এই জায়গাটার নাম এই জায়গাটার নাম কি শোনো, পদ্মা আর যমুনা যেখানে মিলিত হয়েছে, আর এখানে হলো মেঘনা দিয়ে মিলিত করে দিয়ে দূরে। ম্যাপ হয়ে গেছে ছোট, তো বোঝা কঠিন হয়ে গেছে। হ্যাঁ, বড় করে আঁকাইতে হবে না, যা দেখতেছো গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, তাই না? পদ্মা নদী দেখছো তো সবাই? হয়েছে নাকি একরকম? হ্যাঁ, মনে হচ্ছে দেশের মতন সিপা হয়ে গেছে। এবার দিলে কি ঠিক আছে নাকি? হ্যাঁ, এই যদি একাতে একাতে সময় চলে যায় তাহলে তো সমস্যা। এইটুক দেখে বোঝো, ঠিক আছে? তোমাদের আপাতত আমি তিনটা নদী দেখাই, শোনো। এটা হলো ধরো যমুনা, ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে? এটা ব্রহ্মপুত্র, এটা পদ্মা, এখানে হচ্ছে যমুনা, আর এটা হলো মেঘনা, ঠিক আছে? এই তিনটা নদী আপাতত তুমি মাথায় রাখো। এই তাকাও, গল্প করো না। তাহলে কয়টা নদী দেখাইছি আমি? আপাতত তিনটা নদী দেখাইছি, শোনো। এই চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকেছে কোন নদীটা? পদ্মা। পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে কোথায় জানো? এই যে গোয়ালন্দ ঘাট, নাম শুনছো? এই গোয়ালন্দ ঘাটে যে পদ্মা আর যমুনা মিলিত হয়েছে, কথা বুঝছো? দিয়ে নাম হয়েছে কি, আবার পদ্মা নাম নিয়েছে। পদ্মা চলে গেছে আবার তারপরে কোথায়? মেঘনার কাছে, দিয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে, দিয়ে নাম নিয়েছে কি মেঘনা। তারপরে দুজন চলে গেছে কি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আরে পদ্মা নদীটা আসছে কোথায় থেকে? ভারত থেকে। আর ভারতের যে নদীটাকে তুমি গঙ্গা ভাবো, বাংলাদেশের সেই নদীটার নাম কি? পদ্মা। এখন পদ্মা নদী আসছে কোথায়? ভারত থেকে। এখন ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের ভিতর দিয়ে ঢুকে ধরো বাংলাদেশে প্রবেশ করেছে। আর এই ব্রহ্মপুত্র নদীটা এদিক থেকে এসে এখানে যমুনা নাম ধারণ করেছে। যমুনা নাম ধারণ করে যমুনা কোথায়? গোয়ালন্দ ঘাট। কোথায়? গোয়ালন্দ ঘাটে। গোয়ালন্দ ঘাটে দুজন মিলিত হয়ে নামটা নিয়েছে কি? পদ্মার নাম নিয়েছে। যমুনাকে নেয় নাই, পদ্মার শক্তি বেশি। পদ্মার তরবারে চলে গেছে কি মেঘনার কাছে। মেঘনা আর পদ্মা তখন হয়েছে কি আবার একত্রিত হয়েছে, মেঘনা নাম ধারণ করেছে। তারপরে প্রতিটা নদীর জায়গা কোথায়, মৃত্যু কোথায় ঘটে? সাগরে যে পতিত হয়েছে। আর যে কর্ণফুলী নদীর নাম শোনো নাই? বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী, নাম কি? কর্ণফুলী। এই কর্ণফুলী নদীটা কিন্তু এই অঞ্চলের নদী, বুঝছো? এই অঞ্চলের নদী। এই কর্ণফুলী নদীর ধার দিয়েই তোমার এই যে চট্টগ্রাম যে বন্দরটা আছে না, কোন নদীর ধারে? কর্ণফুলী নদীর ধারেই তৈরি হয়েছে। আগের দিন বলেছিলাম না, কর্ণফুলী নদীটা বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী, কারণ হলো এটা পাহাড় থেকে বয়ে এসেছে সরাসরি। এই জন্য বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি? কর্ণফুলী। এই তিনটা নদীর নাম তুমি আপাতত একটু মাথায় রাখবে। তারপরে চলে আসলো এবার আটা জেলায় আসো। নদী সবচেয়ে বেশি যদি হয় এই সিলেট অঞ্চলে কিন্তু প্রচুর নদী আছে। এই জন্য হাওড়ের সংখ্যা সবচেয়ে বেশি কোন অঞ্চলে? সিলেট অঞ্চলে। হাওড় বোঝো? হাওড়, বাওড়, বিল, এগুলো শোনো নাই? ছোটবেলা থেকে তো শুনে আসছো। আমাদের এলাকায় কিন্তু নদীর সাথে হাওড়ের সংখ্যা বেশি, কারণ ছোট ছোট নদী, যার মাথা আছে শেষও আছে। না নদী না হলো হাওড়। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিলের নাম কি বলতে পারবা? চলন বিল। চলন বিল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিল। এটা কোথায় বলতে পারবা? এই যে নাটোর অঞ্চলে গেছো কখনো? এই নাটোরে যদি যাও, এই অঞ্চল দিয়ে যদি ঢাকায় যাও, দেখো বিশাল একটা বিল। ওই চলন বিলের ভিতর দিয়ে আবার 4-5টা নদী চলে গেছে, এত বড় বিল। এই বিলগুলো আছে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় বিল কোনটা? বড় বিল চলন বিল, মনে থাকবে। সবচেয়ে বড় বিল চলন বিল। আর যদি বলি সবচেয়ে হাওড় বেশি কোন জেলায়? সুনামগঞ্জ জেলায়। এই অঞ্চলে সবচেয়ে হাওড় বেশি, বুঝছো? এটার নাম হলো কি? সুনামগঞ্জ। সবচেয়ে হাওড় বেশি কোন জেলায়?
সুনামগঞ্জ জেলায়।